নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকের এই ক্লাসে আমরা সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি মানে নাম্বার অ্যান্ড নিউমেরিক সিস্টেম থেকে এমন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেখান থেকে জওহর নবোদয় বিদ্যালয়ের যে প্রবেশিকা পরীক্ষা হবে সেখানে 100% প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আজকের এই বিষয়টা যদি তুমি ভালো করে না শেখো, না জানো, তাহলে পরবর্তী অধ্যায়গুলোতে তুমি কিন্তু সমস্যায় পড়বে। তাই আজকের ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলবো তোমরা আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। শুধু দেখবে তাই নয়, তোমরা প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে ক্লাসটি করবে, কারণ আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টের নোট তৈরি করব। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের প্রথম ক্লাস, সংখ্যা ও সংখ্যা পদ্ধতি মানে নাম্বার অ্যান্ড নিউমেরিক সিস্টেম। এই চ্যাপ্টারের যে টপিকটা আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে পড়া ও লেখা, এনি নাম্বার রিড অ্যান্ড রাইট। তুমি একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, যে কোনো সংখ্যাকে তুমি যদি খুব সহজে পড়তে, বলতে এবং লিখতে চাও, তাহলে আজকে আমরা 4টে স্টেপ আলোচনা করব। সেই 4টে স্টেপকে তোমার খুব ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। তাহলে তুমি দেখবে আজকের এই ক্লাসটির পর তুমি যে কোনো সংখ্যাকে খুব সহজেই এবং দ্রুত বলতে পারছো এবং লিখতেও পারছো। তাহলে চলো আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি। দেখো, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যে কোনো সংখ্যাকে তুমি কিভাবে দ্রুত পড়তে পারবে এবং লিখতে পারবে, তাই তো। তো তুমি মনে রাখবে, যে কোনো সংখ্যাকে তুমি যদি পড়তে এবং লিখতে চাও, তার আগে তোমাকে জানতে হবে এই সংখ্যাগুলো কি দিয়ে তৈরি হচ্ছে। সেই বিষয়টা প্রত্যেকে খুব ভালো করে জেনে রাখবে যে যে কোনো সংখ্যা তৈরি হয় কিন্তু অঙ্ক বা ডিজিট দিয়ে। সেই জন্য তোমাকে এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে। কি পয়েন্ট দুটো? দেখো, প্রথম পয়েন্ট আমরা বলেছি অঙ্ক হলো সংখ্যার মূল উপাদান। ডিজিট ইজ দা বেসিক বিল্ডিং ব্লক অফ এ নাম্বার। একটা বাড়ি তৈরি করতে গেলে তুমি যেমন ইট ব্যবহার করো, সিমেন্ট ব্যবহার করো, বালি ব্যবহার করো, পাথর ব্যবহার করো, ঠিক তেমনি একটা সংখ্যা তৈরি করতে তোমাকে কিন্তু এই অঙ্কটাকেই ব্যবহার করতে হবে। এই অঙ্ক ছাড়া তুমি কোনোভাবেই সংখ্যা তৈরি করতে পারবে না। তাই আমরা আজকের প্রথম স্টেপে আলোচনা করব এই অঙ্কটা কি। এই অঙ্ক এবং সংখ্যা মানে ডিজিটস এবং নাম্বার, এই দুটো বিষয় যদি তোমার গোলমাল খেয়ে যায়, তাহলে তুমি পরবর্তী অধ্যায়গুলোতে এবং যে কোনো প্রশ্নের সমাধানে তোমার সমস্যা হবে। তাই প্রথম স্টেপে আমরা এই অঙ্কটা কি সেটা ভালো করে বুঝে নেব। আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি বলেছে? অঙ্ক ছাড়া কোনো সংখ্যা তৈরি করা যায় না। মানে তুমি যে কোনো সংখ্যাই তৈরি করতে যাও, সেখানে অঙ্ক লাগবেই। অঙ্ক ছাড়া তুমি কোনোভাবেই সংখ্যা তৈরি করতে পারবে না। সেটাই বলেছে নো নাম্বার ক্যান বি ফর্মড উইথাউট ডিজিটস। নিশ্চয়ই এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা গেছে। তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম যে সংখ্যা তৈরি করতে হলে আমার অঙ্ক লাগবেই। তাহলে আমাকে জানতে হবে অঙ্ক কি। আর এই অঙ্ক আর সংখ্যার মধ্যে অনেকের কনফিউশন আছে। যেমন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা দেখো, আমি একটা মোবাইল নাম্বার লিখছি, আমার নিজের মোবাইল নাম্বার 9064007716। দেখো, এই যে নাম্বারটা লিখেছি এখানে, মোবাইল নাম্বারটা, আমি যদি বলি এখানে কতগুলো নাম্বার আছে,
কেউ বলতে পারবে? অনেকেই বলতে পারবে, আবার অনেকের মধ্যে একটা কনফিউশন হবে যেখানে কতগুলো নাম্বার আছে। আবার যদি বলি এখানে কতগুলো ডিজিট আছে, মানে কতগুলো অঙ্ক আছে, কেউ বলতে পারবে? অনেকে বলতে পারবে, আবার অনেকের মধ্যে কনফিউশন। এই কনফিউশনটা যেন না থাকে, যদি থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। এটাই তোমরা আমাকে বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে। এটাই তোমাদের হোমওয়ার্ক দিলাম যে এখানে কতগুলো অঙ্ক বা কয়টা ডিজিট আছে এবং এখানে কয়টা নাম্বার বা সংখ্যা আছে বলতে হবে। তো চলো আমরা প্রথমে বা প্রথম স্টেপে জেনে নিই যে ডিজিট বা অঙ্ক কি, কোনগুলোকে আমরা অঙ্ক বলি। সবসময় তোমরা মনে রাখবে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাকে এক একটা অঙ্ক বলা হয়। এবং সবসময় মনে রাখবে অঙ্ক বা ডিজিট গুলোকে সবসময় একা একা ধরা হয়, কখনোই কিন্তু একসঙ্গে একটার বেশি ধরা হয় না। মানে অঙ্ক যদি মানে ডিজিটকে যদি তোমার ভাবতে হয়, ডিজিট বা অঙ্ককে যদি তোমার কাউন্ট করতে হয়, গুনতে হয়, তাহলে সবসময় তাদেরকে একটা একটা করেই ধরতে হবে বা গুনতে হবে। যেমন এখানে কতগুলো অঙ্ক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে এবং আলাদা আলাদাই তোমাকে গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এখানে টোটাল 10টা অঙ্ক আছে। মানে টোটাল ডিজিট অর্থাৎ 10টা, মানে মোট অঙ্ক কয়টা আছে? তোমাকে যদি বলে 10টা, পরীক্ষায় আসতেই পারে যে মোট অঙ্ক কতগুলো আছে, টোটাল নাম্বার অফ ডিজিটস, তখন তোমাকে বলতে হবে কি টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে 10টা, মানে 10টা। তাহলে অঙ্ক কোনগুলোকে বলা হয়? তাহলে তুমি নিশ্চয়ই এখন জেনে গেলে অঙ্ক বলা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেককে আলাদা আলাদা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল এদেরকে অঙ্ক বলা হয়। অঙ্ককে তুমি কিভাবে ধরবে? সবসময় আলাদা আলাদা, মানে একা একা কাউন্ট করবে। অঙ্ক মোট কতগুলো আছে? অঙ্ক মোট 10টা আছে। এবার যে কোনো সংখ্যায় তুমি তৈরি করতে যাও, এর মধ্য থেকেই তোমাকে নিতে হবে। আমাদের যত সংখ্যা আছে, সেটা ছোট সংখ্যা হোক আর বড় সংখ্যা হোক, সমস্ত সংখ্যাগুলোই কিন্তু এর মধ্য থেকে নিয়ে করা হয়। বোঝা গেছে অঙ্ক কোনগুলোকে বলা হয়? 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলা হয়। যেমন আমি যদি এখন একটা সংখ্যা তোমাকে লিখি, নাম্বার, মনে করে লিখলাম 4, 7, 6, 8, 9। তো এই যে সংখ্যাটা, এটাকে আমরা সংখ্যা বলছি, কখনোই অঙ্ক বলছি না। কারণ অঙ্ক বলতে গেলে আলাদা আলাদাই থাকতে হবে, মানে একাই থাকতে হবে, একটা একটা করেই কাউন্ট করতে হবে। তো এখানে একটা করে তো নেই, একটা নেই, তো এখানে অনেকগুলো আছে একসঙ্গে, তাহলে এটা একটা সংখ্যা। এবং এই সংখ্যার মধ্যে ডিজিট বা অঙ্ককে যদি তোমার কাউন্ট করতে হয়, গুনতে হয়, তাহলে কিভাবে গুনবে? তাহলে দেখো তুমি গুনবো হচ্ছে এইভাবে, 4 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, মানে 4 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 6 একটা ডিজিট, 8 একটা ডিজিট, 9 একটা ডিজিট। তাহলে কতগুলো ডিজিট আছে সংখ্যাটার মধ্যে, নাম্বারটার মধ্যে? 1, 2, 3, 4, 5। তাহলে এখানে টোটাল ডিজিট আছে, ডিজিট তোমার হচ্ছে 5, মানে মোট অঙ্ক সমান 5। তার মানে এই যে সংখ্যাটা, সেটার মধ্যে 5টা অঙ্ক আছে, এই যে নাম্বারটা তার মধ্যে 5টা ডিজিট আছে, এই জন্য এটাকে আমরা বলছি 5 ডিজিটের একটা নাম্বার। তাহলে অঙ্ক কিভাবে কাউন্ট করতে হয়? সেই অঙ্কটা যদি সংখ্যার মধ্যে থাকে তাহলে কি করে কাউন্ট করতে হয়?
অঙ্ক কাউন্ট করতে গেলে যেখানেই তুমি কাউন্ট করতে যাও তাদেরকে সবসময় একটা একটা করে কাউন্ট করবে। নিশ্চয়ই বোঝা গেছে। এবার এখানে আরো একটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এই ডিজিট গুলোকে, মানে আমরা ডিজিট তো জেনে গেলাম যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে ডিজিট বলে, সেটা জেনে গেলাম। এবারে এই ডিজিট গুলোকে না আবার দুটো ভাগে ভাগ করা হয়। এই দুটো ভাগও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। একটা ভাগ বলা হয় ইনডিপেন্ডেন্ট ডিজিট, মানে সার্থক অঙ্ক, বাংলায় বলি সার্থক অঙ্ক, বা অনেক জায়গায় লেখা থাকে স্বতন্ত্র অঙ্ক। এই সার্থক অঙ্ক বা ইন্ডিপেন্ডেন্ট ডিজিট মানে কি, যাদের একটা নিজস্ব মান বা ভ্যালু আছে। সেরকম কোনগুলো হয়? দেখো সেরকম এই 1 থেকে 9 পর্যন্ত হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। এবং এখানে টোটাল কয়টা হলো? দেখো টোটাল 9টা হলো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিজিট কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত। এবং ইন্ডিপেন্ডেন্ট ডিজিট বা সার্থক অঙ্ক মোট কয়টা আছে? মোট 9টা আছে। এই দুটো বিষয় কিন্তু এখান থেকে জেনে রাখতে হবে। তোমার প্রশ্ন হতে পারে সার্থক অঙ্ক মোট কতগুলো, বা ইন্ডিপেন্ডেন্ট ডিজিট কোনগুলোকে বলা হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিজিট বা সার্থক অঙ্ক কোনগুলোকে যদি বলা হয়, তাহলে তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত এদেরকে বলবে। যদি বলে মোট কতগুলো সার্থক অঙ্ক আছে, টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিজিট, তাহলে বলবে 9টা আছে। আর একটা ভাগ আছে, সেটা কি? সেটা হচ্ছে হেল্পিং ডিজিট। হেল্পিং ডিজিটস মানে সাহায্যকারী অঙ্ক। এই সাহায্যকারী অঙ্কটাকে একটাই আছে, সেটা হলো 0। একটাই আছে, সিঙ্গেল। সাহায্যকারী অঙ্ক কয়টা আছে? একটা আছে। তাহলে এই ডিজিট থেকে তুমি কি কি জানলে? ডিজিট কোনগুলোকে বলা হয়, মোট কতগুলো ডিজিট আছে। ডিজিট কোনগুলোকে বলা হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এদেরকে ডিজিট বলা হয়। এবং টোটাল মানে মোট ডিজিট আছে 10টা। ডিজিট গুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিজিট বা সার্থক অঙ্ক, আর একটাকে ভাগকে বলা হয় হেল্পিং ডিজিট বা সাহায্যকারী অঙ্ক। ইন্ডিপেন্ডেন্ট ডিজিট বা সার্থক অঙ্ক আবার কোনগুলোকে বলা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এদেরকে বলা হয়। আর হেল্পিং ডিজিট বা সাহায্যকারী কাকে বলা হয়? 0কে বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট ডিজিট বা সার্থক অঙ্ক মোট কয়টা আছে? মোট 9টা আছে। সাহায্যকারী বা হেল্পিং ডিজিট মোট কয়টা আছে? একটা আছে। তাহলে অঙ্ককে কিভাবে কাউন্ট করতে হয়, অঙ্ক কোনগুলোকে বলা হয়, অঙ্কের ভাগগুলো সবগুলো তুমি জেনে গেলে। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে, তাই খুব ভালো করে বিষয়গুলো জানতে হবে। তাহলে তুমি অঙ্ক সম্পর্কে জেনে গেলে। তাহলে আমি একটা সংখ্যাকে রিড অ্যান্ড রাইট পড়তে এবং লিখতে গেলে তার প্রথম স্টেপ, যে সংখ্যা কি দিয়ে তৈরি হয়, অঙ্ক দিয়ে তৈরি হয়, অঙ্ক তুমি জেনে গেলে। এবার আসবো আমরা সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমরা কি শিখবো? সেকেন্ড স্টেপে শিখবো আমরা আমরা যে সংখ্যাগুলোকে পড়বো এবং সংখ্যাগুলোকে লিখবো, সেটার একটা মেথড বা পদ্ধতি আছে। কি সেই পদ্ধতিগুলো? আমরা যে কোনো সংখ্যা বা যে কোনো নাম্বারকে রিড অ্যান্ড রাইট করতে পারি এই যে নিচের 3টি পদ্ধতিতে। এই 3টি পদ্ধতি কি, বা 3টি মেথড কি, বা 3টি সিস্টেম কি? নাম্বার 1 হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি, মানে ইন্ডিয়ান নাম্বার সিস্টেম। তুমি একটা সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করতে চাইছো, পড়তে এবং বলতে চাইছো, তুমি কোন পদ্ধতিতে সেটা বলতে চাইছো, কোন পদ্ধতিতে তুমি সেটা লিখতে চাইছো, তাহলে সেই পদ্ধতিটা তোমাকে জানতে হবে। এখানে 3টে পদ্ধতি আমরা শিখবো।
একটা ভারতীয় সংখ্যা পদ্ধতি বা ইন্ডিয়ান নাম্বার সিস্টেম। 2 নম্বরে আমরা শিখবো আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি, ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম। 3 নম্বরে আমরা শিখবো রোমান সংখ্যা পদ্ধতি বা রোমান নাম্বার সিস্টেম। এই 3টে পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করব। তো চলো সবার প্রথমে আমরা ভারতীয় সংখ্যা পদ্ধতিতে কি করে সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করা হয় সেটা আগে শিখে নিই। তো এর পরের স্টেপে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা যে কোনো সংখ্যাকে রিড অ্যান্ড রাইট মানে পড়া এবং লেখার জন্য কি করলাম, যে সংখ্যাগুলোকে অঙ্ক দিয়ে তৈরি হয় সেটা শিখলাম। যে কোনো সংখ্যা তোমাকে যে তৈরি করতে হয় তাহলে সেখানে অঙ্ক লাগে, অঙ্কগুলোকে পরপর বসিয়ে দিয়ে আমরা সংখ্যা তৈরি করি। এবার অঙ্কগুলোকে যে তুমি পরপর বসাবে, যে জায়গাগুলোতে তুমি বসাবে সেই জায়গাগুলো মানে সেই প্লেসগুলো মানে সেই স্থানগুলো বা প্লেসগুলোর নাম তোমাকে জানতে হবে। তুমি যদি অঙ্কগুলো পরপর বসিয়ে যাচ্ছ অথচ কে কোথায় বসছে, তার প্লেসগুলোর নাম কি, কোন জায়গায় বসছে সেই জায়গাটার নাম কি না জানো, তাহলেও কিন্তু তুমি কনফিউশনে পড়বে, তোমার কিন্তু প্রশ্নের সমাধান করতে সমস্যা হবে। তো সেই জন্য আমরা এই স্টেপে জানবো যে আমরা অঙ্কগুলোকে দিয়ে সংখ্যা তৈরি করি, মানে অঙ্কগুলোকে পরপর বসিয়ে সংখ্যা তৈরি করি। এবার অঙ্কগুলো যে পরপর বসছে সেটা কোন প্লেসে বা কোন জায়গায় বসছে সেই জায়গাগুলোর নাম কি সেটা তোমাকে জানতে হবে। দেখো সেই জায়গাগুলোর নাম জানার জন্য আমরা কি করব, আমরা একটা চার্ট তৈরি করেছি যাতে তোমার পড়তে সুবিধা হয়। আমরা সবসময় অঙ্কগুলো যে প্লেস বা স্থানগুলোতে বসে সেই স্থানগুলোর নামগুলো পড়ার জন্য আমরা সবসময় রাইট সাইড থেকে গুনবো, রাইট সাইড মানে ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি প্লেস গুলো মানে এক একটা রুম মানে এক একটা ঘর আছে, মানে এক একটা অঙ্ক বা এক একটা ডিজিটকে বসানোর জন্য এক একটা রুম বা এক একটা ঘর, যেগুলোকে আমরা স্থান বা প্লেস বলছি আছে, সেটাকে পড়ার জন্য আমরা সবসময় রাইট সাইড মানে ডান দিক থেকে, এই রাইট সাইড থেকে শুরু করব, ডান দিক থেকে। এবার ডান দিক থেকে শুরু করলে প্রথমে কি আছে দেখো, প্রথমে ও আছে, ও মানে ওয়ান, ও মানে ওয়ান্স মানে যেটাকে আমরা বাংলায় বলছি একক। তারপরে আছে টি, টি মানে টেন্স, ও মানে ওয়ান্স প্লেস মানে একক স্থান, টি মানে টেন্স প্লেস মানে দশক স্থান, এইচ মানে হান্ড্রেড প্লেস মানে শতক স্থান। তাহলে এটা হলো ওয়ান্স প্লেস মানে একক স্থান, এটা হলো টেন্স প্লেস মানে দশক স্থান, এটা হলো হান্ড্রেড প্লেস মানে শতক স্থান। তারপরে দেখো আছে ও ডট টিএইচ 1000। আমি শুধু হাজার দিয়ে লিখতে পারতাম কিন্তু আমি একবারে ও টিএইচ মানে 1000 মানে 1000 দিয়েছি। পরবর্তীতে তোমার কোশ্চেনের সমাধান করতে তুমি অনেক সুবিধা পাবে। সেই জন্য দেখো ও ডট টিএইচ, ও মানে সবসময় মনে রাখবে ওয়ান, ও মানে ওয়ান, টিএইচ মানে 1000, 1000 মানে 1000, টি ফর টেন, টি ফর টেন মানে 10,000 মানে 10,000, ও ফর আবার ওয়ান, ও এল, এল মানে লাখ, এল এ কে এইচ লাখ মানে 1 লাখ 1 লক্ষ, টি এল, টি মানে 10, এল মানে লাখ, 10 লাখ মানে 10 লক্ষ, ও সিআর, ও সিআর মানে ও মানে ওয়ান, সিআর মানে করোড় মানে 1 করোড় মানে 1 কোটি, টি ফর 10 কোটি 10 কোটি, এইচ সিআর মানে 100 কোটি। তাহলে এই প্লেসগুলোর নাম কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে পরপর কিভাবে হচ্ছে। সবসময় মনে রাখবে প্লেসগুলো কি হচ্ছে, ডান দিক থেকে আমরা পড়ছি। তাহলে ডান দিক থেকে কি পড়ছি, ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 করোড়, 10 করোড়, 100 করোড়। এবার বাংলায় বলছি একক, দশক, শতক, হাজার মানে এটাকে বলছি 1000 মানে 1000, 10,000 1 লক্ষ, 10 লক্ষ 1 কোটি, 10 কোটি 100 কোটি। এই ফরম্যাটেই কিন্তু তোমরা পড়বে আর এই ফরম্যাটেই কিন্তু মনে রাখবে। এই ফরম্যাটটা তোমরা খাতায় তুলে নেবে। তাহলে
আমরা এখন বুঝে গেলাম যে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, আর অঙ্কগুলোকে যে পরপর বসাই, যে প্লেসগুলোতে বা যে জায়গাগুলোতে বসাই, সেই জায়গাগুলোর কোনটার কি নাম। আর এই নামগুলো আমরা পড়বো কোন দিক থেকে? সবসময় ডান দিক থেকে। মনে রাখবে, ডান দিক থেকে যত বাঁ দিকে আমরা আসব, তত মানগুলো মানে ভ্যালুগুলো ইনক্রিজ হতে থাকবে, মানে বাড়তে থাকবে। আর বাঁ দিক থেকে যত ডান দিকে যাব, তত ভ্যালু কমতে থাকবে, মানে ডিক্রিজ হতে থাকবে। দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ডান দিক থেকে যখন বাঁ দিকে, রাইট থেকে যখন লেফটে আসবো, ভ্যালু তখন বাড়তে থাকবে। আর বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব, লেফট টু রাইট যাব, তখন ভ্যালু কিন্তু কমতে থাকবে। তাহলে তোমরা এটা কিন্তু নিশ্চয়ই বুঝে গেছো যে একটা সংখ্যা তৈরি করতে অঙ্ক লাগে, আর অঙ্কগুলো যেখানে যেখানে বসে, সেই বসার যে জায়গাগুলো, যে স্থানগুলো, যে প্লেসগুলো, তাদের কোনটার কি নাম। ক্লিয়ার? এবার চলো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শিখবো, যে কোনো নাম্বারকে রিড অ্যান্ড রাইট করার জন্য কমার ব্যবহার। এটা আমাদের লাস্ট স্টেপ। এই স্টেপে আমরা শিখবো কমাকে কি করে ব্যবহার করতে হয় যে কোনো সংখ্যার মধ্যে। আর এই কমাটাকে যদি তুমি ব্যবহার করো, তাহলে যে কোনো সংখ্যা বা নাম্বারকে তুমি খুব সহজেই রিড অ্যান্ড রাইট করতে পারবে। কি বলেছে? আমাদের বলেছে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে, ভারতীয় সংখ্যা পদ্ধতিতে কমা সবসময় আমরা ডান দিক থেকে বসাবো। এই যে রাইট সাইড থেকে, এই দিক থেকে এই দিকে, রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে, মানে ডান থেকে বামের দিকে আমি কি বসাবো? কমা বসাবো। বোঝা গেছে? তাহলে কমাটা কি করে বসাবো? প্রথমে 3 ডিজিট, তারপরে 2 ডিজিট, তারপরে 2 ডিজিট, মানে 3 2 2। মানে প্রথম ডান দিক থেকে প্রথম 3টে ডিজিট, একটা ডিজিট, দুটো ডিজিট, 3টে ডিজিট, এরপর একটা কমা, দেন 2 ডিজিট, তারপর একটা কমা, দেন 2 ডিজিট, তারপর একটা কমা, দেন 2 ডিজিট। এইভাবে চলতে থাকবে। এটা কন্টিনিউ প্রসেস চলতে থাকবে, যত দূর যাওয়া যায় তত দূর তোমাকে যেতে হবে এই প্রসেসে। কি প্রসেস? রাইট সাইড থেকে 3 2 2 করে চলতে থাকবে। প্রথমে 3 ডিজিট বিফোর একটা কমা, দেন 2 ডিজিট, দেন 2 ডিজিট, এইভাবে চলতে থাকবে। এটাকে আরো একটু বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে বিষয়টা আরো ক্লিয়ার হয়। দেখো, ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে যে কোনো সংখ্যাকে যদি তুমি রিড অ্যান্ড রাইট করতে চাও, তোমাকে প্রথমে কমা বসাতে হবে। কমাটা কি করে বসাবে? সব সময় রাইট সাইড থেকে, মানে এই ডান দিক থেকে, এই ডান দিক থেকে প্রথমে 3টে অঙ্ক কাউন্ট করবে, মানে 3টে প্লেসকে। তাহলে এই যে 3টে প্লেস কাউন্ট করলাম, 1 2 3, আমি কাউন্ট করার পর এখানে একটা কমা বসিয়ে দিলাম। এন্ড দেন 2 2, 1 2, এই যে দুটো কাউন্ট করলাম, তারপরে একটা কমা দিলাম। তারপরে 1 2, আবার দুটো কাউন্ট করলাম, তারপরে আবার কমা দিলাম, তারপরে আবার দুটো, আবার কমা। আমার অতদূর দরকার নেই, আমার এই পর্যন্ত পড়লেই সাফিসিয়েন্ট তোমাদের জন্য। তাহলে আমরা কি করব? 3, তারপরে কমা, 2, তারপরে কমা, তারপরে 2, তারপরে কমা, এইভাবে চলতে থাকবে। তো এখানে এখন এই যে কমাগুলো, সেই কমাগুলোকে তুমি ভাববে তোমার নতুন 3জন বন্ধু, মানে 3টে ফ্রেন্ডের সঙ্গে তোমার আজকে পরিচয় হলো। কি পরিচয় হলো? এই 3জন কমা, 3জন তোমার বন্ধু। এবার পরিচয় হলে আমরা কি করি? তাদেরকে বলি, কি বলি? যে তোমাদের নাম কি? প্রথমেই তো এটা জিজ্ঞেস করি যে আমাদের আজকে নতুন 3জন বন্ধুর সঙ্গে নাম পরিচয় হয়েছে, তাহলে তাদের নামগুলো আমরা শুনি। তো এরকম তোমাকেও এই যে 3জন বন্ধু, মানে 3টে কমার সঙ্গে তোমার পরিচয় হলো আজকে, এদের নামগুলো তোমাকে জানতে হবে। দেখো, রাইট সাইড থেকে প্রথম যে কমাটা, এই যে এটাকে আমরা বলছি ফার্স্ট কমা। মনে রাখবে, এটা হচ্ছে ফার্স্ট কমা, এটা হচ্ছে ফার্স্ট কমা। তারপরে যে কমাটা পাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ড কমা। তারপরে যে কমাটা পাচ্ছ সেটা হচ্ছে থার্ড কমা। থার্ড কমা। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই 3টে পড়লেই তোমার সাফিসিয়েন্ট, এবং এই 3জনের নামটা তোমাকে জানতে হবে। কি নাম? প্রথম যে কমাটা পাচ্ছ তার নাম হচ্ছে
থাউজেন্ড মানে হাজার। সেকেন্ড যে কমাটা পাচ্ছ তার নাম হচ্ছে লাখ মানে লক্ষ। থার্ড যে কমাটা পাচ্ছ তার নাম করোড় মানে কোটি। এই তিনজন কমা মানে তিনজন বন্ধু তুমি যদি মনে রাখতে পারো, আর এই তিনজন বন্ধুর নাম কি তুমি যদি তাদের নামগুলো মনে রাখতে পারো, তাহলে যে কোনো নাম্বারকে তুমি খুব সহজেই রিড অ্যান্ড রাইট করতে পারবে। আমরা এখানে চারটে স্টেপ শিখে গেছি। কি কি? প্রথম স্টেপে শিখেছি সংখ্যাকে লেখার জন্য অঙ্ক প্রয়োজন, অঙ্কটা কি সেটা জেনেছি। নাম্বার 2 তে আমরা শিখেছি যে আমরা সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করব, তার জন্য কিছু মেথড আছে। আমরা শিখেছি তিনটে মেথড, সেই তিনটে মেথড জেনেছি। এই তিনটে মেথডের যে কোনো একটা মেথড দিয়ে তোমাকে বলতে হবে। তাহলে আমরা প্রথমে ইন্ডিয়ান নাম্বার সিস্টেম এই মেথডটা ইউজ করছি, এই মেথডে শিখছি 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ, আমি যে অঙ্কগুলোকে পর পর বসিয়ে সংখ্যা তৈরি করছি, তো অঙ্কগুলো যেখানে বসাচ্ছি, যে স্থানে বসাচ্ছি, যে জায়গাতে বসাচ্ছি, সেই স্থান বা জায়গা বা প্লেস গুলোর নাম কি সেটা শিখছি। থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ, আমরা কমার ব্যবহার করছি। এই কমাগুলো হচ্ছে তোমার নতুন তিনজন বন্ধু, আর এই তিনজন বন্ধু কোথায় বসবে, তুমি তিনজন বন্ধুকে কোথায় বসাবে সেটা তোমাকে করতে হবে, এবং তিনজন বন্ধুর কার কি নাম সেটা তোমাকে মনে রাখতে হবে। তাহলেই দেখবে তুমি খুব সহজে যে কোনো সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করতে পারছো। চলো দেখি কিভাবে করা হয়। এবার দেখো এখানে আমি সংখ্যা নিয়েছি, দুটো সংখ্যা। তোমার প্রথম কাজ কি হবে? সংখ্যাগুলোর মধ্যে কমা বসানো। প্রথম কাজ তোমার কমা বসানো। কমা কি করে বসাবে খুব ভালো করে দেখো। কমা সবসময় এই রাইট সাইড থেকে বসাবে। তাহলে রাইট সাইড থেকে শুরু করবো, মানে এই ডান দিক থেকে শুরু করবো, এই দিক থেকে পরপর যেতে থাকবে। তাহলে এই দিক থেকে যদি পরপর যেতে থাকে, তাহলে কমা প্রথমে কি হয় 3, তারপরে কি হয় 2, তারপরে কি হয় 2, এইভাবে চলতে থাকে। তাহলে 1 2 3 এখানে একটা, দেন 1 2 এখানে একটা, দেন 1 2 এখানে একটা, ব্যাস আর তো নেই, আমার শেষ এখানে। এবার এই প্রথম কমাটার নাম কি? 1000 বা হাজার। দ্বিতীয় কমা মানে দ্বিতীয় বন্ধুর নাম কি? লাখ বা লক্ষ। তৃতীয় কমা বা তৃতীয় বন্ধুর নাম কি? করোড় মানে কোটি। ব্যাস হয়ে গেছে। এবার আমরা নাম্বারকে রিড করব। কি করে রিড করব? আবার আমরা এটা জানি, যখন আমরা নাম্বারকে পড়ি তখন এই দিক থেকে পড়ি, লেফট সাইড থেকে পড়ি। এবার তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে করো তো, আমরা যখন বাংলাতে কোনো গল্প পড়ি তখন, বা ইংরেজিতে কোনো প্যাসেজ পড়ি, তখন সেখানে কমা ফুল স্টপ মানে কমা দাঁড়ি থাকে। আমরা শিখেছি না যে যেখানে কমা থাকবে সেখানে একটু স্লো হয়ে থামতে হবে, আর যেখানে স্টপ বা দাঁড়ি থাকবে সেখানে একদম স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, মানে থেমে যাবে সেখানে। এই একই কাজটা এখানে করতে হবে। যখন আমরা নাম্বারকে রিড করব মানে পড়বো, তখন আমরা শুরু করবো এখান থেকে। যেখানে যেখানে কমা দেখবো সেখানে সেখানে স্লো হব, মানে থেমে যাব, এবং কমাটা কমাটা মানে বন্ধুটা, সেই বন্ধুটার নামটা তোমাকে লিখবো, মানে ওখানে লিখতে হবে। কিভাবে দেখো, শুরু করছি। তাহলে এখানে প্রথমে কি আছে 3, তাহলে আমি 3 কে লিখবো। কি লিখবো? 3। আমার 3 এর পর কমা আছে, তাহলে কমা মানে তোমার বন্ধু, বন্ধুকেও লিখতে হবে। তাহলে এই যে কমাটা, এটার নাম কি? কোটি মানে করোড়। তাহলে আমি লিখবো 3 কোটি। তারপরে 6 8 এ কি হয়? 68 মানে 68, তারপরে কমা আছে লক্ষ, তার মানে 68 লক্ষ মানে 68 লাখ। তাহলে 3 কোটি 68 লাখ মানে 68
68 লক্ষ। তারপরে আবার শুরু করব 1 2, তারপরে কমা 1 2 তে কি হয় 12 মানে 12, তারপরে আবার কমা আছে মানে তোমার বন্ধু, আবার বন্ধুকে লিখতে হবে মানে 12, কমা আছে 1000, 12,000। তারপরে আবার শুরু করব 5784, তাহলে 574 কি হয় 574 মানে 574। তাহলে দেখো আমরা কত সহজে পড়তেও পারলাম লিখতেও পারলাম। কিভাবে? 3 তারপরে কমা কোটি, 6868 কমা আছে লাখ, তাহলে 68 লাখ, 1 2 12 মানে 12,574, 3,68,12,574। দেখো কত সহজে আমরা করতে পারছি। এবার এটাকে ইংলিশে কি করে লিখতে হয় চলো সেটা একটু দেখি। তাহলে প্রথমে আছে 3, তারপরে কমা, কমা মানে কোটি, তাহলে 3 crore 68 lakh 1 to 12,574। আমি কিন্তু এখানে 1000 crore 100 এটা একটু শর্ট ফর্মে লিখেছি, তোমরা কিন্তু পুরো ফর্মে লিখতে হবে, পুরোটাই লিখতে হবে। তাহলে কিভাবে কত সহজে রিড এন্ড রাইট করতে পারছি বুঝে গেছো। তাহলে চলো প্রথমে আমরা এই 2 নাম্বারটাকে প্রথমে রিড করব, প্রথমে পড়বো। কি পড়বো? এই সংখ্যাটা কত আছে সেটা পড়বো। পড়ার জন্য তোমাকে সবার প্রথমে কমাটাকে ইউজ করতে হবে। তাহলে কমা কি করে ইউজ করবো? রাইট সাইড থেকে মানে এই দিক থেকে প্রথমে 3, তারপরে 2 2 করে চলতে থাকবে। তাহলে প্রথমে 3 মানে 1 2 3 এটা, দেন 2 1 2 এটা, দেন 1 2 এটা, তারপরে কমা দিব 1 2 হয়েছে, কিন্তু আর তো কোনো নাম্বার নেই, ডিজিট নেই ওখানে, এখানে তো আর কোনো ডিজিট নেই, সেই জন্য আমরা দেব না। এবার পড়বো, এটা ফার্স্ট কমা মানে প্রথম বন্ধু, প্রথম বন্ধুর নাম হচ্ছে 1000, প্রথম বন্ধুর নাম 1000, দ্বিতীয় বন্ধুর নাম লাখ, তৃতীয় বন্ধুর নাম করোড়। এবার পড়ো 58 5 8 58, 58 করোড় 29 29 লাখ 31 31,467। কত সহজে পড়তে পারলাম। আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ওয়ান্স টেন্স হান্ড্রেড এইভাবে কাউন্ট করার দরকার হলো না, আমরা জাস্ট কমা বসালাম। কমা মানে 3 জন বন্ধু, আর ওই 3 জন বন্ধুর নাম তোমাকে মনে রাখতে হবে। প্রথম বন্ধুর নাম 1000 হাজার, দ্বিতীয় বন্ধুর নাম লাখ লক্ষ, তৃতীয় বন্ধুর নাম থার্ড ফ্রেন্ডস এর নাম তোমার করোড় বা কোটি। তাহলে 58 করোড় 29 লাখ 31,467। দেখো কত সহজে তুমি রিড করতে পারছো। রাইট করো, রাইট করলে কি হবে, আমি একটু সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু স্পেলিং করেই লিখবে। তাহলে আমি কি লিখবো 58 করোড় 29 লাখ 31,467। এইভাবেই তোমাকে কিন্তু লিখতে হবে, মানে 58 কোটি 29 লক্ষ 31,000 400 বা 467। ঠিক আছে, তাহলে আমরা কত সহজে রিড এন্ড রাইট করতে পারছি তোমরা বুঝে গেছো। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে, যে কোনো এনি নাম্বারকে কত সহজে রিড এন্ড রাইট করতে পারি ভারতীয় সংখ্যা পদ্ধতিতে, সেটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু ক্লাসগুলো খুবই ধীরে ধীরে করব, যাতে তোমার কনসেপ্ট গুলো পুরো ক্লিয়ার হয়। কোনো ধরপড়ানির দরকার নেই, কোনো তাড়াহুড়োর দরকার নেই, খুব ভালো করে ধীরে ধীরে শিখে যাবে। একবার শিখবে সারা জীবন যাতে কাজে লাগে সেভাবে শিখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে চলো এবার পরে কি আছে কোশ্চেন দেখো। এবার পরে আমরা
শিখবো কি, যে কনভারসেশন শিখবো। মানে আমি তো সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করা শিখে গেলাম, এবার কনভারসেশন মানে কি, যদি তোমার সংখ্যা থেকে কথায় লিখতে বলে, মানে নাম্বার থেকে ওয়ার্ডে লিখতে বলে, বা ওয়ার্ড থেকে নাম্বারে লিখতে বলে, মানে আমাদের কনভারসেশন বিটুইন নাম্বার অ্যান্ড ওয়ার্ডস এ দিতে পারে। সংখ্যা থেকে কথায় লিখো, মানে তোমাকে এরকম সংখ্যা থাকবে 4276, এটাকে তোমাকে ওয়ার্ডস এ লিখতে হবে, এটাকে আমরা বলছি সংখ্যা থেকে কথায়, মানে রাইটিং নাম্বারস ইন ওয়ার্ডস। আর কথায় থেকে সংখ্যায় রূপান্তর, কনভারসেশন অফ ওয়ার্ডস ইনটু নাম্বার। মনে করা আছে 456 এরকম কথায় লেখা আছে, এটাকে তোমাকে নাম্বারে লিখতে হবে, নাম্বারসে লিখতে হবে। কথায় থাকলে সংখ্যায় লিখতে হবে, সংখ্যায় থাকলে কথায় লিখতে হবে। কি করে করবে চলো সেটা একটু শিখে নিই। দেখো ফার্স্ট হচ্ছে সংখ্যা থেকে কথায়, তাহলে সংখ্যা থেকে কথায় লিখো আর কথা থেকে সংখ্যায় লিখো, কনসেপ্ট কিন্তু ওই একটাই, তোমার বন্ধুকে তোমার লাগবে। যদি তোমার সংখ্যায় মানে নাম্বার দেওয়া থাকে তাহলে প্রথমে কমাগুলোকে দিয়ে নেবে, আর যদি কথায় থাকে তাহলে কমাগুলোকে বসিয়ে নেবে। এই হলো দুটো কাজ। কি কাজ, তাহলে কমাগুলোকে বসিয়ে নাও এখানে, তাহলে প্রথমে 3টে এটা, তারপরে 2টো এটা, তারপরে 2টো এটা, হয়ে গেল। এবার রিড করো 36। দেখো এই কমা মানে বন্ধু, প্রথম বন্ধু 1000, দ্বিতীয় বন্ধু লাখ, তৃতীয় বন্ধু করোড়। তাহলে কি এবার 36 করোড় 87,49,520, বোঝা গেল না? 36,87,49,520। দেখো কত সহজে স্পিডে তুমি করতে পারবে। কমা বসিয়ে দিলে, কমা বসাবে, 3জন বন্ধুর নাম মনে রাখবে, ব্যাস হয়ে গেল। এবার এখানে একই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে কমাগুলো বসাচ্ছি, এই কমা দেখো প্রথমে 3টে, মানে প্রথমে কি হচ্ছে, রাইট সাইড থেকে 3টের পর, তাহলে এই যে 3টে অঙ্ক বা 3টে ডিজিট বা 3টে প্লেস একসঙ্গে থাকছে, এটাকে বলছি 1, মানে এককের গ্রুপ। আমরা যদি গ্রুপ ভাবি এটাকে, তাহলে এটা হচ্ছে এককের গ্রুপ, ওয়ান্স গ্রুপ। তারপরে দেখো এই যে দুটো, এই দুটোকে বলছি 1000, এই দুটো মিলে কি হচ্ছে, এই দুটো মিলে 1000 গ্রুপ, 1000 গ্রুপ মানে হাজারের গ্রুপ। তারপর দেখো এই দুটো কি লাখ, মানে লাখের গ্রুপ। তারপরে এই দুটো কি করোড়ের গ্রুপ। যদি তুমি গ্রুপটা একটু বুঝতে চাও, গ্রুপ হচ্ছে প্রথম 3টে নে ওয়ান্স গ্রুপ, পরের দুটো নে 1000 গ্রুপ, পরের দুটো নে লাখ গ্রুপ, পরের দুটো নে করোড়ের গ্রুপ। আবার রিড করতে চাও, তাহলে বন্ধুগুলোর নাম মনে রাখো, প্রথম বন্ধু 1000, সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধু লাখ, তৃতীয় বন্ধু করোড়। তাহলে 36 করোড় 87,49,520, এটা লিখে দাও। তাহলে কি হবে 36 কোটি 87 লক্ষ 49 49,520। 520, এটাকে বলছি কথায় লেখা, মানে ওয়ার্ডস। ওয়ার্ডসে কি লিখবে, 36 করোড় 87 লাখ 49 thousands 500 hundreds 20, এটাকে বলা হচ্ছে কথায় লিখো। হয়ে গেল, আশা করছি বোঝা গেছে। এবার যাব আমরা সংখ্যা থেকে কথায় লিখলাম, এবার যাব কথায় থাকলে সংখ্যায় কি করে লিখতে হবে। দেখো এখানেও খুবই সিম্পল, এখানে তোমাকে কমাগুলোকে বসিয়ে নিতে হবে আগে থেকে।
আমরা কমা কি করে বসিয়েছি, সবসময় রাইট সাইড থেকে প্রথমে 3টে বসিয়ে নাও, 1 2 3, একটা কমা, দেন 1 2, একটা কমা, দেন 1 2, একটা কমা, দেন 1 2, ব্যাস, আর দরকার নেই, এটাই সাফিসিয়েন্ট, 3টে পর্যন্তই সাফিসিয়েন্ট। তাহলে এটা কি করোড়, এটা কি লাখ, এটা কি থাউজেন্ড। দেখো করোড় কোথায় আছে, এখানে 12 কোটি মানে 12 করোড়, তাহলে 12 কোটি, এই যে 12 কোটি। 34 লক্ষ মানে 34 লাখ, 34 লাখ। তারপরে কি আছে 56,000, 56,000, এই যে 1000। 700, এই 700। 89, কত সহজ, কত ফাস্ট করা যাচ্ছে শুধুমাত্র কমাগুলোকে ইউজ করলে, মানে তোমার বন্ধুকে তুমি যদি ব্যবহার করো। আশা করছি বোঝা গেছে। যদি বুঝে গেছো, আজকের এই ক্লাসে আমরা কি করে সংখ্যাকে রিড এন্ড রাইট করতে হয় ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে, ভারতীয় সংখ্যা পদ্ধতিতে, আশা করছি বোঝা গেছে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইন্টারন্যাশনাল এবং রোমান নিয়ে। তো আজকে এই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আরো কিছু তথ্য জানবো যেগুলো খুবই পরীক্ষায় কাজে আসবে। যেমন এখানে দেখো আবার কথায় থেকে সংখ্যায় রূপান্তর দিয়েছে, তুমি কি করবে, তুমি সিম্পলি আগে তোমার বন্ধুগুলোকে বসিয়ে নেবে, সবসময় রাইট সাইড থেকে বসে। তাহলে 1 2 3, 1 2, 1 2, 1 2, হয়ে গেল 3জন। এটা করোড়, এটা লাখ, এটা থাউজেন্ড। এবার বসো 23 করোড়, তাহলে 23 করোড় হয়ে গেল। 45 লাখ, 67,891। দেখো কত ফাস্ট আমরা লিখতে পারছি, আশা করছি বোঝা গেছে। এবার চলো আমরা এই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানতে হবে, একদম খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট, দেখো এখানে প্রত্যেকটা প্লেস বা স্থানের নাম আছে এবং প্রত্যেকটা প্লেস বা স্থানে কতগুলো করে জিরো থাকে সেটা খুবই ভাইটাল, তোমাকে জানতে হবে, কারণ কনভারসেশনে লাগবে। জিরো আছে এবং কোন প্লেসে কোন সংখ্যাটা থাকে সেই সংখ্যাতে কতগুলো করে ডিজিট থাকে সেটা জানতে হবে। দেখো প্রথমে যদি আমি দেখি ওয়ান্স প্লেস মানে এককের ঘর, দেখো এককের ঘরে কোনো জিরো থাকে না, তাহলে কোনো জিরো থাকে না, দেখো ওই জন্য নো জিরো, নো জিরো মনে রাখতে হবে। এবং এককের ঘরে যে সংখ্যাটা হয় সেখানে সবসময় একটাই ডিজিট থাকে, সেটাও জানতে হবে। চলে আসো টেন্স বা দশক, দশকের ঘরে তুমি দেখবে সবসময় একটাই জিরো থাকে, সিঙ্গেল জিরো। এবং দশকের ঘরে যে সংখ্যাগুলো হয়, দশকে যে সংখ্যাগুলো হয় সেগুলো কি হয়, সে এককে হয় তোমার 0 to 9, দশকে হয় 10 to 99। তো এখানে যে সংখ্যাগুলো হয় সেখানে সবসময় দুটো ডিজিট থাকে, সেই মানে দুটো অঙ্ক থাকে, সেই জন্য 2 ডিজিট মানে দুটো অঙ্ক। তারপর চলে আসে 100 মানে শতকে, শতকে দুটো জিরো থাকে। একই রকম ভাবে 1000, 1000 এ 3টে, 10,000 এ 4টে, 1 লাখে 5টে, 6 লাখে 10 লাখে, 10 লাখে থাকে, 10 লাখে থাকে 6টা, তারপরে 1 করোড়ে থাকে 7টা, তারপর 10 করোড়ে থাকে মানে 10 কোটিতে থাকে 8টা, 100 করোড় মানে 100 করোড়ে থাকে 9টা। মানে এখানে থাকে একটা, এখানে থাকে দুটা, এখানে থাকে 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা, এখানে 9টা। এই পর্যন্ত কিন্তু ঝরঝরা মনে রাখতে হবে কোন প্লেসে কতগুলো করে জিরো থাকে এবং কোন প্লেসে মানে যে প্লেসে যে সংখ্যাটা হয়। যেমন 1000 মানে 1000, 1000-এ কয়টা অঙ্ক থাকে, 1000-এ 4টা অঙ্ক থাকে। দেখো 1000 যদি আমি লিখি, মনে করো 4 5 6 7, এটা 1000 মানে হাজারের ঘর, 4567, তাহলে এখানে কয়টা অঙ্ক আছে, 4টা, সেই জন্য 4টা। এরকম প্রত্যেকটা প্লেসে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোতে কয়টা করে ডিজিট থাকে সেটা তোমাকে কিন্তু জানতে হবে। এখানে 5টা, এখানে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই পুরো চারটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। আবার বলছি, ভালো করে শোনো। প্রথমে প্লেস গুলোর নাম মনে রাখলে, ওই প্লেস গুলোতে কোন প্লেসে কয়টা জিরো থাকে সেটা তোমাকে জানতে হচ্ছে এখানে।
এবার ওই যে প্লেসগুলো পেলে সেই প্লেসে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যায় কতগুলো অঙ্ক থাকে সেটা হলো এটা। তিনটি কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। আশা করি বুঝে গেছো এটা। এবার এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, টিএইচ মানে থাউজেন্ড মানে হাজার, এটা মনে হচ্ছে হাজার। এই হাজারের জিরো কটা থাকে? হাজারের জিরো থাকে এই তিনটে, কিন্তু খুব ভালো করে মনে রাখবে তিনটা। লাখ এটা মানে লক্ষ, লক্ষতে কটা জিরো থাকে? 2 4 5, পাঁচটা জিরো থাকে। করোড়ে কটা জিরো থাকে? মানে এটা কোটি। 1 2 3 4 5 6 7, মানে 7টা। খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে এই তিনটে জিনিস। এই তিনটে মনে রাখলেই হবে, খুব কাজে লাগবে কনভারসেশনে। তো এই ছিল আজকের ইন্ডিয়ান বা ভারতীয় সংখ্যা পদ্ধতি। আর এই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে কি করে যে কোনো সংখ্যাকে রিড অ্যান্ড রাইট পড়তে হয়, বলতে হয় এবং লিখতে হয়, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আর এই ক্লাসের শেষে তোমাদের প্রত্যেকের কাছে আমার আশা যে তোমরা আজকে থেকে যে কোনো সংখ্যাকে ইন্ডিয়ান নাম্বার সিস্টেম পদ্ধতিতে, মানে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে রিড অ্যান্ড রাইট করতে পারবে খুব ইজিলি। মানে যে কোনো সংখ্যা দেখার সঙ্গে সঙ্গে সংখ্যাটাকে পড়তে পারবে, অন্য যে কাউকে খুব সহজেই বলে দিতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে খুব দ্রুত লিখতেও পারবে। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে কন্ট্যাক্ট করবে। সকলকে আরো একবার ধন্যবাদ এবং প্রত্যেককে আর একবার বলবো যে তোমাদের হাতে যেহেতু সময় কম, খুবই অল্প সময় আছে, তাই মন দিয়ে পড়াশোনা করবে। সকলকে আরো একবার ধন্যবাদ। জয় হিন্দ।